আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে সবাই বরাত, এই জন্য আমরা আগেই ক্লাস নিচ্ছি। আমরা তো নর্মালি 8টা থেকে ক্লাস নেই, তাই জন্য একটু আগে নিচ্ছি। তো আজকে খুবই অল্প কিছু ধারা পড়াবো। এই ধারাগুলো ইনশাল্লাহ পরীক্ষায় আসে বা আসার মতো, ঠিক আছে কিনা? আমরা গত ক্লাসে পড়াইছিলাম হচ্ছে দণ্ডবিধির 345 ধারা পর্যন্ত পড়াইছিলাম, এবং আপনাদেরকে আমি বলছিলাম যে দণ্ডবিধির 330, 331, 332, 333। 330 হচ্ছে যে সরকারি কর্মচারী কোনো সম্পত্তি প্রত্যাবর্তন অথবা স্বীকারোক্তি আদায় করার জন্য সাধারণ আঘাত করলে 330। আর কোনো সরকারি কর্মচারী কোনো স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যাবর্তনের জন্য কোনো গুরুতর আঘাত যখন করবে তখন 331, ঠিক আছে কিনা? আর এই সরকারি কর্মচারীকেই যখন কোনো ব্যক্তি সাধারণ আঘাত করবে তখন 332, আর এই সরকারি কর্মচারীকেই যখন কোনো ব্যক্তি গুরুতর আঘাত করবে তখন 333 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। গত ক্লাসে আমরা এগুলো পড়াইছি, এবং গত ক্লাসে আপনাদেরকে আমি বলছিলাম যে দণ্ডবিধির 339 থেকে 345 এই ধারাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আমাদের প্রশ্ন আসবে। এবং আপনাদেরকে আমি বলছিলাম যে অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের পার্থক্যটা সবাই আপনারা লিখবেন। তো অনেকেই লেখছেন, অনেকেই লেখেন না, এবং বাড়ির কাজগুলো করছেন। আজকের বাড়ির কাজের খাতাগুলো সবারই দেখা হয়েছে, শুধু মনে হয় দু একটা খাতা মনে হয় দেখতে বাকি আছে, ওগুলো দেখতে পারিনি, আর বেশিরভাগ খাতা দেখে ফেলছি। আচ্ছা। তো আপনাদেরকে আমি পড়াইছিলাম অবৈধ বাধা। অবৈধ বাধার ইংরেজি হচ্ছে রংফুল রেস্ট্রেইন্ট, এবং অবৈধ বাধাকে অন্য ভাষায় বলা যায় বেআইনি বাধা, অন্যায় বাধা, একই কথা, ঠিক আছে কিনা? অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বা বেআইনিভাবে যেদিকে তার চলাচলের অধিকার রয়েছে সেদিকে যেতে বাধা দেয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে বেআইনি বাধা, অন্যায় বাধা করেছে বলেই বেসিক্যালি গণ্য হবে। আমরা মনে রাখবো, সাধারণত এই জলপথে এবং আকাশপথে বেআইনি বাধা হয় না। আর একটা জিনিস মনে রাখবো যে ব্যক্তিগত জায়গায় বেআইনি বাধা হয় না। আমার বাড়ির উঠান দিয়ে তোমাকে হাঁটতে দিব না, এটা বেআইনি বাধা না, ঠিক আছে কিনা? অর্থাৎ সচরাচর যেখান দিয়ে মানুষের চলাচলের অধিকার থাকে, ঠিক আছে কিনা, সেইখান দিয়ে যদি আপনি তাকে বাধা দেন তখন সেটা হচ্ছে বেআইনি বাধা, অন্যায় বাধা বা অবৈধ বাধা। হ্যাঁ। আর অবৈধ অবরোধ, অবৈধ অবরোধ, অবৈধ আটক, তারপর হচ্ছে আপনার বেআইনি আটক, বেআইনি অবরোধ, একই কথা। এর ইংরেজি হচ্ছে রংফুল কনফাইনমেন্ট, রংফুল কনফাইনমেন্ট। সুতরাং এটা আপনাকে মুখস্থ করতে হবে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখে অথবা নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধা দেয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে বেআইনি অবরোধ, অন্যায় আটক বা বেআইনি অবরোধ করেছে বলে, অবৈধ অবরোধ করছে বলেই গণ্য হবে। আর অবৈধ অবরোধের শাস্তি 342 থেকে 345 পর্যন্ত যেটা বলছে, এটা তো আপনাদেরকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। যেখানে বলছে যে 1 থেকে 2 দিন পর্যন্ত অবৈধভাবে আটকায় রাখলে 342, 3 থেকে 9 দিন পর্যন্ত অন্যায়ভাবে কারো যদি আটকায় রাখা হয় 343, আর 10 থেকে কেয়ামত পর্যন্ত অর্থাৎ আনলিমিটেড টাইম পর্যন্ত কাউরে অন্যায়ভাবে আটকে রাখলে তো সেটা হচ্ছে 344। আর যার মুক্তিকল্পের রিট ইস্যু করা করা হয়েছে, অর্থাৎ যাকে ছাড়িয়ে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে, সেই ব্যক্তিকে অন্যায়ভাবে আপনি আটকিয়ে রাখছেন, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে 345 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। আপনারা অনেকেই জানেন যে এই ধারাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রশ্ন আসতে পারে কোনটা, গত ক্লাসে আপনাদেরকে আমি বলছি যে অবৈধ অবরোধের সংজ্ঞা লেখো, অবৈধ অবরোধ এবং বেআইনি বাধার মধ্যে পার্থক্য লেখো, বা বেআইনি বাধার অনুষঙ্গ লেখো, প্রমাণ লেখো, বা বেআইনি বাধার উপাদান সমূহ লেখো, অবৈধ অবরোধের উপাদান সমূহ লেখো, অবৈধ অবরোধের অনুষঙ্গগুলো লেখো। এই সংজ্ঞার মাঝে যে উপাদানগুলো আছে ওইগুলো লিখে দিলেই কাম সারা, ঠিক আছে কিনা? তো আমি যেটা বলতে চাচ্ছি যে পরীক্ষা হলো প্রশ্ন আসবে, সুতরাং আপনাকে প্রশ্ন ধরাটা শিখতে হবে যে প্রশ্নটা কি আসলো। আপনি সূচি পড়ে হাফেজ হয়ে গেছেন, ওটা কোনো কাজে আসবে না, ঠিক আছে? আজকে আমরা নর্মালি পড়বো ফৌজদারি কার্যবিধানের 349 থেকে সামনের দিকে যাব।
অল্প কিছু ধারা পড়াবো, যেহেতু শবে বরাতের রাত, আমরা সবাই নামাজ কালাম পড়বো ইনশাল্লাহ, এবং সবাই সবার জন্য দোয়া করব। আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 349 থেকে 358 ধারা পর্যন্ত আজকে আমরা দেখি, এবং সামনের ধারাগুলো দেখব। এই ধারাগুলোতে বেসিক্যালি 349 ধারায় বলতেছে বল প্রয়োগ। বল প্রয়োগের ইংরেজি কি বলেন তো, কে পারে দেখি? কেউ পারেন যে বল প্রয়োগ ইংরেজি কি? বল প্রয়োগ ইংরেজি হচ্ছে ফোর্স। ফোর্স শব্দের অর্থ হচ্ছে বল প্রয়োগ করা। বল প্রয়োগের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারা? 349 ধারায় বর্ণনা করছে। তাহলে এমসিকিউ আসতে পারে, বল প্রয়োগ কত ধারা? 349 ধারা। হ্যাঁ, 349 ধারায় বল প্রয়োগকে বেসিক্যালি আপনাকে বলতেছে যে আপনার বল বল প্রয়োগ। আচ্ছা, বল প্রয়োগ জিনিসটা কি বন্ধুরা? বল প্রয়োগের উপাদান নরমালি তিনটি, এমসিকিউ আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। বল প্রয়োগের উপাদান কয়টি লিখে রাখেন? দুইটি, তিনটি, চারটি, পাঁচটি? সঠিক অ্যান্সার আছে বল প্রয়োগের উপাদান হচ্ছে তিনটি। অর্থাৎ বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক শক্তি দ্বারা বা অন্য কোনো জীবজন্তুর সাহায্যে, হ্যাঁ, গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, ঠিক আছে কিনা, হ্যাঁ, তখন সেই ব্যক্তি অপর ব্যক্তিকে বল প্রয়োগ করছে বলেই গণ্য হবে। কথা ক্লিয়ার কিনা? তাহলে এখানে একটা এমসিকিউ আসতে পারে, বল প্রয়োগের উপাদান কয়টি? তিনটি, ঠিক আছে কিনা? এবং বল প্রয়োগ করা হয় কিভাবে? দৈহিক শক্তির মাধ্যমে বল প্রয়োগ করা হয়, অথবা কোনো জীবজন্তুর সাহায্য বল প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা এখানে কি জানলাম? আমরা জানলাম বল প্রয়োগের সংজ্ঞা কত ধারা? 349 ধারা। বল প্রয়োগের ইংরেজি কি? ফোর্স। বল প্রয়োগ করা হয় কয়টি মাধ্যমে? বলা হচ্ছে আপনার দুইটি মাধ্যমে হচ্ছে বল প্রয়োগ করা হয়ে থাকে, আর উপাদান হচ্ছে বেসিক্যালি তিনটি। এক নম্বরে বলতেছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক শক্তি অথবা অন্য কোনো জীবজন্তুর সাহায্যে গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, তখন তাকে বল প্রয়োগ করা হয়েছে বলে গণ্য হবে। যেমন আমি পশ্চিম দিকে দাঁড়ায় আছি, আমার ধাক্কা মেরে উত্তর দিকে সরাই দিল, ঠিক আছে কিনা? এটা এক প্রকারের বল প্রয়োগ। তোমরা একটা জিনিস নোট রাখো বন্ধুরা, সেটা হচ্ছে দণ্ডবিধি আইনে দুইটা জিনিস আছে যেগুলো সরাসরি শাস্তি নাই। যেমন বল প্রয়োগের সরাসরি শাস্তি দণ্ডবিধিতে নাই, আক্রমণের শাস্তিও দণ্ডবিধিতে নাই। বাট বল প্রয়োগ এবং আক্রমণ কখন শাস্তিতে রূপান্তরিত হবে জানেন? বল প্রয়োগ এবং আক্রমণ তখনই শাস্তিতে রূপান্তরিত হবে যখন উহা কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে পরিচালিত হবে, বা কোনো অপরাধের উদ্দেশ্যে নিয়ে হবে। অর্থাৎ যখন বল প্রয়োগ অপরাধমূলক বল প্রয়োগ হবে, তখন সেটা শাস্তি হবে। আর যখন আক্রমণটা অপরাধমূলক আক্রমণ হবে, তখনই ওটার শাস্তি আছে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম এখানে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটির শাস্তি দণ্ডবিধি আইনে উল্লেখ নাই? চুরি, বল প্রয়োগ, তারপরে ক ও খ কোনোটি না। সঠিক অ্যান্সার কি? চুরির শাস্তি দণ্ডবিধি আইনে আছে। কোনটির শাস্তি উল্লেখ নাই? বল প্রয়োগের শাস্তি উল্লেখ নাই। আর কোনটার শাস্তি উল্লেখ নাই? আক্রমণের শাস্তি দণ্ডবিধি আইনে উল্লেখ নাই। তাহলে আমরা কি হয়েছে ভাই? কে আর ঢোকে না কেন? কি সমস্যা? এখন তো অনেক জায়গা ফাঁকা আছে, ঢোকেন। লিঙ্ক পাইছেন না? চেষ্টা করেন, ঢুকে যাবে এখান থেকে ইনশাল্লাহ। দেখতেছি। আচ্ছা, দণ্ড দণ্ডবিধি আইনে আপনার এই যে অপরাধমূলক, সরি, বল প্রয়োগ, এই বল প্রয়োগটা কিন্তু দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য কোনো অপরাধ না। যেমন আমি এবং হচ্ছে মনে করেন রবিউল কোথায় হাঁটতেছি? আমি এবং রবিউল আমরা হাঁটতেছি হচ্ছে রমনা পার্কে হাঁটতেছি, তো একজনের পায়ের সাথে আর একজনের পায়ের ল্যাং লাগিয়ে বা বাড়ি লাগিয়ে একজন পড়ে গেল। এটা কিন্তু কোনো আপনার অপরাধ হবে না। অর্থাৎ এটা আমি উদ্দেশ্য ব্যতীত কোনো অপরাধের ইন্টেনশন ছাড়াই আমি এই ধাক্কাটা মারছি, বা পায়ের সাথে পা লাগিয়ে বা ঘাই লাগিয়ে গুগুতা লাগিয়ে মনে করেন একজন পড়ে গেছে, এটা বেসিক্যালি দণ্ডবিধি আইনে কোনো অপরাধ না। কিন্তু দণ্ডবিধি আইনে অপরাধ করা হয়েছে অপরাধমূলক বল প্রয়োগ করাকে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি বলতিছে? বলতিছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো অপরাধের উদ্দেশ্য নিয়ে, হ্যাঁ, গতিশীল করে, গতিরোধ করে, বা গতি পরিবর্তন করে, হ্যাঁ, নিজ দৈহিক শক্তির সাহায্যে বা অন্য কোনো জন্তু বা প্রাণীর সাহায্যে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। যেমন আমি এবং রহিম রমনা পার্কে হাঁটতেছি,
আমি ইচ্ছাকৃতভাবে রহিমের পায়ে ল্যাং দিয়ে রহিমের পাটা আমি ভেঙে দিলাম, তাহলে আমি অপরাধমূলক বল প্রয়োগ করেছি বলেই গণ্য হবে। মনে করেন আমি মনে করেন যে যেখানে একটা উদাহরণ দেয়া আছে দেখবেন, যেমন নদীতে একটা নৌকা নোঙ্গর করা আছে। তো আমি যদি কোনো অপরাধের ইন্টেনশন ছাড়াই যদি নদীর ওই নৌকার বাঁধন আমি এরম করতেছে কিনা আকাম খালি ঠিক করেন, বাঁধন আমি ছেড়ে দেই, সেই ক্ষেত্রে বেসিক্যালি সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা কোনো অপরাধ হবে না। বাট আমি কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে বা অপরাধের উদ্দেশ্য নিয়ে নদীর নৌকার এই যে নোঙ্গর বাঁধন যদি খুলে দেই, নদীতে নৌকা যদি ভাসতে ভাসতে চলে যায়, সেই ক্ষেত্রে এটা অপরাধমূলক বল প্রয়োগ করা হয়েছে বলেই গণ্য হবে। আমি আর একটা উদাহরণ বলি, মনে করেন আগের কালে বিয়ে হতো কি পালকিতে, পালকিতে বিয়ে হতো না? এখন পালকি আমি যদি মনে করেন ওই বউ দেখার নতুন বউ দেখার জন্য আমি যদি পালকির পায়ে ধরে নামাই, যেটা দেখবো আমরা, বা এমনি অন্য কোনো কারণে তাকে আমি নামালাম, এটাও কিন্তু বল প্রয়োগ হলো। কিন্তু আমি নতুন বউয়ের সোনা গহনা ছিনিয়ে নেওয়ার জন্য পালকির পায়ে ধরে নামিয়ে ফেললাম, তখন এটা কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ হয়ে যাবে। সহজ বাংলা লাভ আছে ভাই, যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গতিশীল করে, গতি রোধ করে, গতি পরিবর্তন করে, তখন উক্ত নিজ দৈহিক শক্তির সাহায্যে বা অন্য কোনো জীবজন্তু বা প্রাণীর সাহায্যে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে বল প্রয়োগ করেছে বলে গণ্য হবে। এবং এই বল প্রয়োগটাই যদি কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে বা কোনো অপরাধের উদ্দেশ্য নিয়ে করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করেছে বলেই গণ্য হবে। একটা উদাহরণ, দুইটা জিনিস মনে রাখবেন যে সুস্থ মস্তিষ্কে যখন আপনি এই অপরাধমূলক বল প্রয়োগ করবেন তখন 352-তে অপরাধ, ঠিক আছে? আর উত্তেজিত হয়ে যখন অপরাধমূলক বল প্রয়োগ করবেন তখন তার শাস্তি 358 ধারা মোতাবেক আপনার শাস্তির কথা বেসিক্যালি এখানে 358 না, এখানে নর্মালি আপনাকে বলতেছে যে এই ইয়ার কি বলে ওটা 357 ধারা মোতাবেক, সরি 358 ধারা মোতাবেক আপনার শাস্তির বিধান কিন্তু ওখানে বর্ণনা করা হয়েছে। তো এখানে আমরা এই যে যে অনেকগুলো উদাহরণ এখানে দেছে, এই উদাহরণগুলো আমরা একটু দেখবো। এই উদাহরণগুলো সিনিয়র স্যাররা কিন্তু হুবহু তুলে দেয়। তাহলে আমরা এখানে একটা জিনিস শিখলাম যে যখন অপরাধ বল প্রয়োগ করা হবে দণ্ডবিধি আইনে, সেটা শাস্তিযোগ্য অপরাধ না। কিন্তু এই বল প্রয়োগটা যখন কোনো অপরাধের উদ্দেশ্যে করা হবে তখন সেটা শাস্তিযোগ্য অপরাধ। এবং অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি 352 এবং 358, দুটি শাস্তি কেন? একটা আছে উত্তেজনা ছাড়া, অর্থাৎ আপনি ইচ্ছা মনে করেন ওই যে ইন্সপেক্টরশিপে অনেকবার এই প্রশ্নটা আসছে যে একজন বাদাম বিক্রেতার আহ, একজন বাদাম বিক্রেতার সাথে একজন সুন্দরী রমণী ইচ্ছাপূর্বক যৌন সঙ্গমন করলো। এরকম একটা প্রশ্ন দেখছেন না আপনারা পরীক্ষায়? যারা নতুন তারা হয়তো দেখে না, যারা পুরন তারা এই প্রশ্ন অনেকবার দেখছে। এটা ইন্সপেক্টরশিপে আসছে, এএসআই থেকে এসআই দের কমসে কম 10 বার এই প্রশ্নটা আইছে। তো সুন্দরী রমণী বাদাম বিক্রেতার সাথে জোর করে যৌন সঙ্গমন করছে, এটা কি হয়েছে? এটা হচ্ছে নর্মালি পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা হচ্ছে ধর্ষণ পুরুষ পুরুষ নারী নারী যেই করুক না কেন, ঠিক আছে, এটা ধর্ষণ ধর্ষণই। এবং মূলত 9-এর 1-এ মামলা হবে, যেহেতু এখানে সুন্দরী রমণী বাদাম বিক্রেতার সাথে জোর করে এই কাজ করছে, এই জন্য এখানে অপরাধমূলক বল প্রয়োগও সংগঠিত হয়েছে, অর্থাৎ 352 ধারা মোতাবেক। আর ওই সুন্দরী রমণী যদি উত্তেজিত হয়ে যদি এই কাম করতো, সেক্ষেত্রে ওই সুন্দরী রমণীর শাস্তি হতো নর্মালি 358 ধারায়। অর্থাৎ উত্তেজনা ছাড়া করলে হচ্ছে 352, আর নিজে নিজে উত্তেজিত হয়ে যখন আপনি করবেন, রাগের মাথায় আপনি করবেন, মাথা খারাপ হয়ে যখন আপনি করবেন, তখন আছে 358 ধারা মোতাবেক আপনার শাস্তি এখানে আছে। আমরা কি এটা ব্যাপারটা কি বুঝতে পারছি ভাই? হ্যাঁ, আমরা কি বুঝতে পারছি? একেবারেই সহজ এবং পরীক্ষা এটা আসবে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখবো যে কিছু উদাহরণ দেয়া আছে, উদাহরণগুলো আপনারা একটু বলেন, আসলে অনেক উদাহরণ তো সবগুলো বলা সম্ভব না। আমরা দু একটা উদাহরণ দেখি, যেমন এই দেখেন, এখানে খ নম্বর উদাহরণটা দেখেন, না গ নম্বর উদাহরণটা দেখেন। জয় একটি পালকিতে ভ্রমণ করতেছে। ক জকে লুটিয়ে নেওয়ার অভিপ্রায়ে খুঁটি ধরিয়ে ফেলে এবং পালকিটি থামাই ফেলে। এক্ষেত্রে কয় জয়ের গতিরোধ করছে এবং কাজটি তার দৈহিক শক্তিতে করিয়াছে, অতএব ক জয়ের বল প্রয়োগ করছে, যেহেতু ক একটি অপরাধ অনুষ্ঠান করার জন্য করছে, এজন্য সে অপরাধমূলক বল প্রয়োগ করছে বলে গণ্য হবে। লুটিয়ে নেয়া, লুটিয়ে নেয়া মানে কি? লুটিয়ে লুটিয়ে নেয়া মানে ছিনিয়ে নেয়া, অর্থাৎ এই সুন্দরী বইয়ের পালকিটা থামাইছে আসছে সুন্দরী বইয়ের সোনা গহনা ছিনিয়ে নেওয়ার জন্য বা লুটিয়ে নেওয়ার জন্য। এই জন্যই যারা এই পালকির পায়ে ধরে নামাইছে তারাই হচ্ছে এখানে অপরাধমূলক বল প্রয়োগ করছে বলেই গণ্য হবে। নর্মালি একটা জিনিস মনে রাখবা বন্ধুরা, সেটা হচ্ছে যখন কোনো অপরাধের ইন্টেনশন ছাড়া আপনি কাউকে গতিশীল, গতিরোধ বা গতি পরিবর্তন করবেন, সেটা কোনো অপরাধ না। বাট যখন অপরাধের ইন্টেনশন নিয়ে আপনি করবেন যে এই কাম করলে আমি এই এই সুযোগ সুবিধা পাবো বা এইটা ছিনিয়ে নিতে পারবো, অর্থাৎ এই ঘটনা ঘটবে,
তখন আসছে আপনি অপরাধমূলক বল প্রয়োগ করছেন। আর যখন উত্তেজনা ছাড়াই কাম করবেন 352, আর উত্তেজনা সহকারে করলে 358 ধারা মোতাবেক আপনার জন্য শাস্তি নির্ধারিত আছে। আচ্ছা, এখানে আরো উদাহরণ দেখেন বন্ধুরা। 6 নম্বর উদাহরণটা দেখেন। জ স্নান করিতেছে, ক স্নান পাত্রে একটি পানি ঢালিয়া দেয়, যা ফুটন্ত বলিয়া সে জানে। এক্ষেত্রে ক ইচ্ছাকৃত তার দৈহিক শক্তির ফুটন্ত পানিতে গতি করছে এবং সংস্পর্শে এরূপ অবস্থিত অন্য বায়ুর সমস্ত যাতে সংস্পর্শে জয়ের অনুভূতি প্রভাবিত হয়, ফলে ক ইচ্ছাকৃত ভাবে জয়ের প্রতি বল প্রয়োগ করছে। এই যে মনে করো যে আমার সামনে কিটা আছে, ইয়াসিন মনে করো গোসল করতেছে, তা আমি ইয়াসিনের ক্ষতি করার জন্য ইয়াসিনের ঠান্ডা পানির মাঝে আমি মনে করেন যে গরম পানি মিশিয়ে দিছি, বেশি গরম পানি মিশাই দিছি এবং অ্যাসিনের গা মনে করেন পুড়ে গেছে। তাহলে আমি এখানে একটা অপরাধের ইন্টেনশন নিয়ে এই কাজটা আমি করছি না? এই করছি কিনা? তাহলে আমি এখানে অপরাধমূলক বল প্রয়োগ করছি বলেই গণ্য হবে। গতিশীল করছি, গতি রোধ করছি, গতি পরিবর্তন করছি, ঠিক আছে কিনা? অর্থাৎ এই কাজটা আমি যখন কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে করতেছি তখন শাস্তিযোগ্য, আর যখন অপরাধের ইন্টেনশন ছাড়া আমি করব তখন এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বেসিক্যালি গণ্য হবে না। তাহলে আমরা বল প্রয়োগ এবং অপরাধমূলক বল প্রয়োগ জিনিসটা কি বুঝতে পারছি বন্ধুরা? পরীক্ষা আসতে পারে বল প্রয়োগ বা এবং অপরাধমূলক বল প্রয়োগের মধ্যে পার্থক্য লেখো। তাহলে বল প্রয়োগ আছে 349, অপরাধমূলক বল প্রয়োগ আছে 350। বল প্রয়োগ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ না, অপরাধমূলক বল প্রয়োগ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ। বল প্রয়োগের উপাদান হচ্ছে বেসিক্যালি 3টি, অপরাধমূলক বল প্রয়োগের উপাদানও নর্মালি আছে 3টি, ঠিক আছে কিনা? বল প্রয়োগের ক্ষেত্রে কোনো অপরাধের উদ্দেশ্য থাকে না, কিন্তু অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে অপরাধের ইন্টেনশন বা উদ্দেশ্য থাকে, ঠিক আছে কিনা? বল প্রয়োগ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য কোনো অপরাধই না, কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ। বল প্রয়োগের দণ্ডবিধি আইনে কোনো শাস্তি উল্লেখ নাই। উত্তেজিত হয়ে বল প্রয়োগ করলে 358 ধারায় শাস্তি আছে, উত্তেজনা ছাড়া বল প্রয়োগ করলে 352 ধারায় শাস্তির বিধান রয়েছে। এই 6-7টা পার্থক্য তো আমি নিজেই বলে ফেললাম। তাহলে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আর একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে বল প্রয়োগের অনুষঙ্গ লেখো, হ্যাঁ, অথবা অপরাধমূলক বল প্রয়োগের অনুষঙ্গ লেখো, অপরাধমূলক বল প্রয়োগের উপাদানগুলো লেখো। তখন কিভাবে লিখবেন? আপনি 1 নম্বরে লিখবেন যে মানে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি গতিশীল, গতিরোধ বা গতি পরিবর্তন করছিল। উক্ত কাজটি সে দৈহিক শক্তি বা অন্য কোনো জীবজন্তুর সাহায্য করেছিল। উক্ত কাজটি কোনো অপরাধের উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল। উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করেছিল। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে এই অপরাধমূলক বল প্রয়োগ যে ব্যক্তি করবে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন না আমি একাই বুঝতেছি গন্দি? বুঝতেছেন ভাই? আইনের বিষয়টা আসলে আপনি এটা আস্তে আস্তে দেখবেন, যখন আমরা পরীক্ষার এখনো 6-7 মাস আছে, 7 মাস আছে, তাই না? যখন বারবার পড়বা নিয়ে গেলে দেখবেন এমনি পানির মতো হয়ে যাবে না। কিন্তু সবচেয়ে বড় কথা তোমাকে ধৈর্যের সাথে লেখাপড়া করো। ধৈর্য ধৈর্য জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং পদোন্নতি পরীক্ষায় ধৈর্যের সাথে লেখাপড়াটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ধৈর্যের বিষয়। এটা আসলে সবার মন মন মানে না। 1-2 দিন পড়ার পরে বেশিরভাগ লোক হারাই যায় বা ভাবে যে আমার দ্বারা সম্ভব না। আপনার দ্বারাই সম্ভব, কিন্তু চোখ বুঝি লাগিয়ে থাকতে হবে, না বুঝলেও খালি শুনতে হবে। দেখবেন শুনতে শুনতে দেখবেন পাই গেছেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে যাব দণ্ডবিধি আইনের 351 ধারায় আক্রমণ। এই যে 351 ধারায় আক্রমণের কথা বলছে, দণ্ডবিধি আইনে আক্রমণও কিন্তু কোনো শাস্তিযোগ্য অপরাধ না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দেখে এমন অঙ্গভঙ্গি করে, হ্যাঁ, যার সাহায্যে হ্যাঁ অপর কোনো ব্যক্তির মনে ভয়, ভীতি বা আতঙ্কের সৃষ্টি হয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে আক্রমণ করছে বলেই গণ্য হবে, ঠিক আছে কিনা? এবং এই আক্রমণটা বেসিক্যালি এখান থেকে কিন্তু মানে এমসিকিউ আসে যে করিম রহিমকে লাঠি ধরে বলল আজ তোকে আমি দেখে নেব। তাহলে নিচের কোনটি সংঘটিত হয়েছে? আপনার আক্রমণ, তারপর আছে বল প্রয়োগ, তারপর আছে ক খ কোনোটি না, তখন এটা হচ্ছে আক্রমণ সংঘটিত হয়েছে। তোমরা যারা কয়েকবার পরীক্ষা দিয়েছো দেখবে এই ধরনের এমসিকিউ প্রত্যেক বছর একটা না একটা এখান থেকে আসে। এরকম একটা থিওরিক্যাল পার্ট তুলে দেয়, বলে যে কি হয়েছে বলো, তখন এই এমসিকিউ গুলো আসে। তাহলে আক্রমণের ইংরেজি হচ্ছে আপনার হচ্ছে অ্যাটাক বা হচ্ছে অ্যাসাল্ট। অ্যাসল্ট শব্দের অর্থ আক্রমণ বা অ্যাটাক শব্দের অর্থ আক্রমণ। ইংরেজিটাও মনে রাখতে হবে। অ্যাসাল্ট শব্দটি নিচের কোনটির সাথে সংজ্ঞায়িত বা মানে স্পর্শ রয়েছে? তখন আক্রমণের সাথে স্পর্শ রয়েছে। যেমন আমি তোমাকে মার দিব, হ্যাঁ, এই বলে একটি কি একটা লাঠি ধরলো বা একটা 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 মনে করেন যে মানে একটা মনে করেন কোনো একটা ছুরি ধরলো, তাহলে সে অপর কোনো ব্যক্তিকে আক্রমণ করছে বলেই গণ্য হবে। কিন্তু এই আক্রমণটা বেসিক্যালি কিন্তু কোনো অপরাধ না। কখন অপরাধ না? অপরাধ যখন হবে তখন হচ্ছে ওই যে বল প্রয়োগের মতোই, যখন কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে আপনি আক্রমণটা করবেন তখন এটা হচ্ছে এই অপরাধমূলক বল প্রয়োগ বা অপরাধমূলক আক্রমণ। তখনই হচ্ছে বেসিক্যালি এটা আপনার শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য হবে। এখানে আপনারা দেখেন 352 ধারায় আপনাকে বলতেছে
গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফল ব্যতীত যদি কোনো ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ করে তার শাস্তি হচ্ছে আপনার 352 ধারায় বেসিক্যালি আপনাকে বর্ণনা এখানে করছে। ক্লিয়ার কিনা? আমরা যদি এই এই ধারাটা এখানে আমরা এইভাবে মনে রাখবো, এর বেশি আর কোনো কিছু দরকার নাই। 353 ধারা আপনাদেরকে আমি আগেও পড়াইছি যে সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনকালে বাধা দানের নিমিত্তে আক্রমণ করা বা অপরাধমূলক বল প্রয়োগ করা। ঠিক আছে কিনা? সরকারি কর্মচারী কারা? আমরা। দণ্ডবিধির 14 ধারায়, এমসিকিউ কোন ধারায়? 14 ধারায় সরকারি কর্মচারীকে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ আমরা সরকারি কর্মচারী, আমরা আইনানুগ ডিউটি পালন করতেছি কোথায়? রাস্তার মাঝখানে বা যে কোনো জায়গায়। হ্যাঁ, তাহলে আমাদের উপর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে আক্রমণ করে বা অপরাধমূলক বল প্রয়োগ করে তার শাস্তি দণ্ডবিধি আইনের 353 ধারায় বর্ণনা করছে। মনে করেন আমি পল্টন মোড়ে ডিউটি করতেছি, কতিপয় ব্যক্তি আমার উপর এসে হামলা করলো অন্যায়ভাবে, তখন তার অপরাধ কি? এই 353 ধারা। এবং দণ্ডবিধি আইনে কিছু ধারা আছে যে সরকারি কর্মচারীর প্রতি আক্রমণ রিলেটেড যে শাস্তির বিধান, এগুলো তো আপনারা জানেন, একবার বলছি। এটা হচ্ছে দণ্ডবিধির 152, দাঙ্গা দমনকালে বাধা দিলে 152, সরকারি কাজে বাধা দিলে 186, তারপরে সরকারি কর্মচারীকে সাধারণ আঘাত করলে 332, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত করলে 333, সরকারি কর্মচারীকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করলে 353। হ্যাঁ, এই ধারাগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আমরা সরকারি কর্মচারী যেহেতু চাকরি করি, আমাদের রিলেটেড ধারা এই ধারাগুলো আমাদেরকে, এবং থানায় দেখবেন যখন পুলিশের প্রতি হামলা হয় তখন এই ধারাগুলো একবার কমন গদ বান্ধা ধারা, এই ধারাগুলোতে নর্মালি মামলা হয়ে যায়। আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন আসলো যে করিম, রহিম এবং জব্বার 3জন পুলিশ সদস্য পল্টন মোড়ে ডিউটি করতেছে, কতিপয় দুষ্কৃতকারী অতর্কিত তাদের উপর হামলা করলো, অপরাধ কি? ঠিক আছে কিনা? তখন নর্মালি তাদের শাস্তি হচ্ছে 353। এবং আমরা একটু ব্যাখ্যা করে লিখবো, যদি সাধারণ আঘাত করে 332 ধারায় শাস্তি আছে, এবং যদি উক্ত সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত করে 333 ধারায় তাদের শাস্তির বিধান কিন্তু এখানে রয়েছে। এবং যেহেতু উক্ত ব্যক্তিরা সরকারি দায়িত্ব পালন করতেছিল, আইনানুগ কাজে তারা বাধা দিছে, 186 ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এবার 3-4টে ধারা দিয়ে আমাদেরকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, আমরা যে প্রশ্নটা এখন বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিরাজদি খান, সিরাজদি খান থানায় কি এখন ডিউটি চলতেছে নাকি? কেউ আছেন এই থানায়? কেউ আছেন এখন? সিরাজদি খান থানায় কেউ আছে এখানে? আচ্ছা, না থাকলে নাই, সময় নষ্ট করা যাবে না, টাইম একেবারেই শর্ট, সবাই নামাজ যাবে নাকি? 354 ধারাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। এবং এই আচ্ছা, 332 এবং 353 মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ওরে বন্ধু, 332টা হচ্ছে যে সরকারি কর্মচারীকে আপনি যে মারছেন, সাধারণ আঘাত করছেন, ঠিক আছে কিনা, এই জন্য, অর্থাৎ আপনি চড় থাপ্পড় মারছেন, ঘুষি মারছেন, কিলাইছেন নাকি বাড়াইছেন, 332। আর সরকারি কর্মচারীকে আপনি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করছেন, অর্থাৎ সরকারি কর্মচারীকে আপনি ধাওয়া দিয়েছেন, সরকারি কর্মচারীকে আপনি দাবড় দিয়েছেন, সরকারি কর্মচারীকে আপনি দৌড় দিয়ে আইছেন, ঠিক আছে কিনা, সরকারি কর্মচারীকে আপনি থামাই দিয়েছেন, হ্যাঁ, তার আইনানুগ কাজে বাধা দিয়েছেন, হ্যাঁ, তখন 353। কথা কি বুঝছেন? একেবারে সহজ। আচ্ছা, 354 এই ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে মনে হচ্ছে আমরা কনস্টেবল এবং এএসআই রা এই ধারা থেকে এবছর প্রশ্ন পাবো। আজকে মনে করবেন আজকের ক্লাসের সার্থকতা হচ্ছে এই এই ধারাটাই আমাদের সার্থকতা। এই কথা বলেন না? 354 ধারায় আপনাকে বলতেছে নারীর শ্লীলতাহানি নষ্ট করার শাস্তি, অর্থাৎ কোন নারীর শ্লীলতাহানি করার জন্য অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি শ্লীলতাহানি। শ্লীলতাহানি কি বন্ধুরা? এই ধারার সাথে সম্পর্ক রয়েছে দণ্ডবিধির 510 ধারা, এই ধারার সাথে সম্পর্ক রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারা, ঠিক আছে কিনা? আমরা এখানে শ্লীলতাহানি হচ্ছে কোন নারীর সম্ভ্রম হানি করার জন্য কোন আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করা হলে তখন উক্ত ব্যক্তি অপর নারীর কি করছে? শ্লীলতাহানি করছে বলে গণ্য হবে। আমাদেরকে মনে রাখতে হবে শ্লীলতাহানি শুধুমাত্র হয় হচ্ছে নারীদের ক্ষেত্রে, কোন পুরুষদের ক্ষেত্রে কিন্তু কোনো শ্লীলতাহানি হয় না। কোন নারী কোনো নারীকে শ্লীলতাহানি করতে পারে না, পুরুষ সবসময় নারীকে শ্লীলতাহানি করবে। আরো তথ্য মনে রাখতে হবে, কোন স্বামী কোন স্ত্রীর শ্লীলতাহানি করতে পারে না, কোন নারী পুলিশ কোন নারীর শ্লীলতাহানি করতে পারে না। ক্লিয়ার কিনা? মনে করেন থানায় একজন নারী ভিকটিম আসলো, একজন নারী সদস্য জোর করে নারীর নেকাব খুলে ফেললো, অপরাধ হবে কি? ব্যাখ্যা করো। না, এখানে কোনো অপরাধ হবে না, কেননা উক্ত কাজটি একজন নারী পুলিশ সদস্য দ্বারা করা হয়েছে, এক্ষেত্রে এটা কোনো অপরাধ না, ঠিক আছে কিনা? যদি উক্ত কাজটি কোনো পুলিশ 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 সদস্য করত, দণ্ডবিধির 354, তাছাড়া পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেত, ঠিক আছে কিনা? কিন্তু উক্ত কাজটি নারী হতে কোনো এটা অপরাধ হবে না। প্রশ্ন আসতে পারে যে রহিম
তার স্ত্রী রহিমার নেকাব জোর করে খুলে ফেললো, অপরাধ কি, ব্যাখ্যা করো। না, এখানে কোনো অপরাধ হবে না, যেহেতু স্বামী তার স্ত্রীর নেকাব খুলতে পারে, এটা কোনো অপরাধ না। কিন্তু উক্ত কাজটি যদি অন্য কোনো পরপুরুষ করে থাকে, তাহলে দণ্ডবিধি আইনের 354 ধারা মোতাবেক অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার জন্য তাকে এখানে বেসিক্যালি অভিযুক্ত করা যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ধারাটার শাস্তি ডাইরেক্ট হারা মুখস্থ করবেন, যে অপরাধ শ্লীলতাহানির শাস্তি কি, হ্যাঁ, বা অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের কোন নারীর শ্লীলতাহানি করার শাস্তি কি। সেই ক্ষেত্রে হচ্ছে দণ্ডবিধি 354 ধারায় বলতেছে 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড। অর্থাৎ যখন শরীর স্পর্শ করবেন, জামা কাপড় ধরে টানাটানি করবেন 354, আর এই সেম কাজটাই যখন আপনি দূর থেকে করবেন, অঙ্গভঙ্গি করলেন, চোখ দিয়ে ইশারা মারলেন, চোখ মারলেন, বা আপনি আজে বাজে অঙ্গভঙ্গি করলেন বা বাজে কোনো ছবি দেখালেন, তখন সেটা ইফটিজিং হিসেবে গণ্য হবে, যার শাস্তি দণ্ডবিধি আইনের 509 ধারা মোতাবেক 1 বছরের কারাদণ্ড। এটার শাস্তি মনে রাখা একেবারেই সহজ। যেহেতু আপনি নারীর উন্না ধরে টানতেছেন, নারীর নেকাব ধরে টানতেছেন, জামা কাপড় ধরে টানতেছেন, মানে তার শরীর স্পর্শ করছেন, তাই না? শাস্তি একটু বেশি, এই জন্য 2 বছর কারাদণ্ড। আর একটা আছে জামা কাপড় ধরে টান দেন নাই, খালি দূর থেকে আপনি ইশারা ইঙ্গিত করছেন, শীষ দিয়েছেন, চোখ মারছেন বা বাজে কোনো অঙ্গভঙ্গি করছেন, তখন এর শাস্তিটা একটু কম। এই জন্যই 509 ধারায় বলতেছে 1 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। ঠিক আছে কিনা? এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে এভাবে, 354 ধারায় কার শ্লীলতাহানির কথা বলা হয়েছে? নারী। যাও না কেন, যাও। না, আমার মেয়ে নারীর নারীর শ্লীলতাহানির কথা এখানে বলা হয়েছে। প্রশ্ন হতে পারে যে নিচের কোনটির ক্ষেত্রে শ্লীলতাহানি হবে না। এখানে বলা হচ্ছে যে যে স্বামী স্ত্রীর ক্ষেত্রে শ্লীলতাহানি গণ্য হবে না, আবার নারী নারীতে শ্লীলতাহানি হিসেবে গণ্য হবে না। মনে থাকবে এই পয়েন্টগুলো বন্ধুরা। এখান থেকে এরকম রিটেনে প্রশ্ন আসতে পারে, করিম রহিমার জামা ধরে টানাটানি করলো, অপরাধ কি? হ্যাঁ, তার যা টানাটানি করেছে শ্লীলতাহানি করা হয়েছে বলে, অর্থাৎ অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা হয়েছে বলেই গণ্য হবে। বন্ধুরা, তোমরা এখানে একটা তোমরা এখানে একটা আপনারা এখানে একটা প্রশ্ন অবশ্যই মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন রাখাল চন্দ্র সূত্রধর স্যারের বইতে এই প্রশ্নটা আছে, যে শ্লীলতাহানি এবং যৌন নির্যাতনের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে কিনা? এই প্রশ্নটা কি নাম শুনছো কখনো? শ্লীলতাহানি এবং যৌন নির্যাতনের মধ্যে পার্থক্য লেখো। ইন্সপেক্টরশিপ গাইডে দেখবেন লাস্টের এই প্রশ্নটা আছে, একেবারে লাস্টের পার্থক্যটা এটা আছে। ইন্সপেক্টরশিপ পরীক্ষা আসছে এএসআই থেকে, এসআই দের পরীক্ষা 2 বার আসছে এই প্রশ্নটা। তোমরা এটা মুছতে, আমি একটু বলি, তোমার একটু লিখে রাখো, পারলে নাহলে শোনো। হ্যাঁ, শ্লীলতাহানি দণ্ডবিধির 354 ধারায় বর্ণনা করছে। আর যৌন নির্যাতন বা যৌন কামনা চরিতার্থ, এই অপরাধটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপনার ওই 10 ধারায় বেসিক্যালি আপনাকে বর্ণনা করছে। ঠিক আছে কিনা? শ্লীলতাহানির ক্ষেত্রে কোন নারীর কে কোনো অপরাধ করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা হয়ে থাকে, কিন্তু যৌন কামনা চরিতার্থ বা যৌন যৌন কামনা চরিতার্থ করার জন্য কোনো নারীর প্রতি আক্রমণ করা হয় না। ঠিক আছে কিনা? শ্লীলতাহানি করার উদ্দেশ্যে কোনো নারীর কোনো অঙ্গ স্পর্শ করা হয় না, কিন্তু যৌন কামনা চরিতার্থ করার জন্য কোনো নারীর কোনো অঙ্গ, কোনো শরীর স্পর্শ করা হয়ে থাকে। আহ এরপরে আছে শ্লীলতাহানির শাস্তি দণ্ডবিধির 354 ধারায় 2 বছরের কারাদণ্ড। আর যৌন কামনা চরিতার্থকরণের শাস্তি নারী শিশু নির্যাতন দমন আইনের সর্বনিম্ন 3 বছর, সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। শ্লীলতাহানি দণ্ডবিধি আইনের একটি শাস্তিযোগ্য অপরাধ, যৌন কামনা চরিতার্থকরণ নারী শিশু নির্যাতন দমন আইনের একটি শাস্তিযোগ্য অপরাধ। পারবেন তো ভাই? আসলে পরীক্ষায় না আমি একাই পারবো, গন্দি পারবেন না ইনশাল্লাহ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে ধমক দেয়, এটা অপরাধ কিনা, তাই না? আচ্ছা, ধমক দেয়া, এই যে ধমক দেওয়া, ওই যে এটা অপরাধ, একটু আগেই পড়ালাম। যদি কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে আমি ধমক দিই, তাহলে এটা অপরাধ, কারণ তাকে ধমক দিয়ে গতিশীল করছি বা তাকে সরাই দিছি আমি, নাকি? এটা অপরাধ। আর যদি মানে মানে কোনো মানে অপরাধের উদ্দেশ্য ছাড়া যদি আমি তাকে ধমক দেই, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে এটা কিন্তু বেসিক্যালি কোনো অপরাধ হবে না। হ্যাঁ, ওই যে তোকে আমি দেখে নেব, দেখে নেব বলতে তখন তো আমাকে কোনো বস্তুর সাহায্যে তাকে আক্রমণটা করতে হবে, তখন এটা আক্রমণ হবে ভাই। হ্যাঁ, আচ্ছা, সহজ কথা মনে রাখবেন ভাই, একটা হচ্ছে যে কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে যখন কাজটি করবেন তখন সেটা অপরাধমূলক বল প্রয়োগ, আর যখন অপরাধের উদ্দেশ্য ছাড়া করবেন তখন শুধুমাত্র বল প্রয়োগ। আর দণ্ডবিধি আইনে বল প্রয়োগ এবং আক্রমণ কোনোটাই কোনো শাস্তিযোগ্য অপরাধ না। যখনই কোনো অপরাধ মানে ইন্টেনশনটা থাকবে, তখনই এটা অপরাধমূলক বল প্রয়োগ হবে।
শুধু মুখের কথায় আক্রমণ আপনার হয় না, মুখের কথায় আক্রমণ হয় না, এই কথা মন থাকবে, মুখের কথায় কোনো আক্রমণ হয় না। মুখের সাহায্যে অন্য কোনো বস্তু বা এলিমেন্টের সাহায্যে আরেকজনকে ভয় দেখাতে হয়, তখন সেটা আক্রমণ হয়। 355 কেন? 355 তো বেজ্জতি করা, আর এটা বেজ্জতির ভিতরে পড়ছে নাকি? এর মান সম্মান নষ্ট হয়েছে, আপনাদের সামনে তো ধমক দিছি। আচ্ছা 355, 355 পরে পড়তেছি। আচ্ছা তাহলে 354টা কি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা? 354টা কি বুঝতে পারছেন? একেবারে সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক প্রশ্ন আসবে। প্রশ্ন আসতে পারে আপনার ওইভাবে যে শ্লীলতাহানি দণ্ডবিধির কয় ধারা? 354 ধারা। শ্লীলতাহানি এবং যৌন নির্যাতনের মধ্যে পার্থক্য লেখো, তাহলে 354 নারী শিশুর 10 ধারা। প্রশ্ন আসবে ওই যে পুরুষ কোন নারীকে নেকাব খুলে ফেললো অপরাধ কি? 354 ধারা। প্রশ্ন আসবে যে স্বামী তার স্ত্রীর নেকাব খুলে ফেললে অপরাধ হবে কিনা ব্যাখ্যা করো, এটা 354 ধারা, অপরাধ হবে না, ঠিক আছে কিনা? এই ধরনের প্রশ্ন আসলে আশা করি আমাদের ভুল হবে না। এবং তোমাদের সাথে বিনয়ের সাথে রিকোয়েস্ট করছি, এই দণ্ডবিধির 354 ধারা শাস্তিটা ডাইরেক্ট হারা মুখস্থ করতে হবে। দণ্ডবিধির 354 ধারা শাস্তি ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এনায়তপুর থানায় যে অনেক পুলিশ আগুন দিয়ে পোড়ায় মারি ফেলছে, অপরাধ কি? হ্যাঁ, সহজ, এটা খুন, ডাইরেক্ট খুন, 302 ধারা। এই কথা এখন বলা যায় না, যা আপনি চুপ থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে বড় অপরাধ সংগঠিত হয় সেখানে ছোট অপরাধ গুরুত্বহীন, ঠিক আছে কিনা? এই, মনে করো আমার বাসায় আব্দুল মালেক চুরি করা, মনে করো রহিমের বাসায় আব্দুল মালেক চুরি করার জন্য মনে করেন গেছে, এখন চুরি করতে যাই এই বাড়ির মালিকের সুন্দরী বউকে ধর্ষণও করছে, তাহলে অপরাধ কি? প্রশ্ন পরীক্ষা আসছে না কয়েকবার এটা ইন্সপেক্টরশিপে? তাহলে এখানে প্রথম আছে 379, 380-তে সে চুরির অপরাধে অভিযুক্ত হবে, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে যে সে বাড়ির মালিককে 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 ধর্ষণও করছে, তাহলে আমাদের 9-এর 1-এ মামলাও হবে। তাহলে আমরা পরে একটা নোট দেব যে যেখানে বড় অপরাধ সংঘটিত হয় সেখানে ছোট অপরাধ তারতম্যহীন বা ছোট অপরাধের গুরুত্বহীন মনে হবে, ঠিক আছে কিনা? অর্থাৎ এখানে ধর্ষণের অপরাধটাই মূল অভিযুক্ত হবে এখানে। কথা কি বুঝছেন? ওই যে, তার মানে যে চুরির অপরাধ, চুরি যে করছে চুরির দায় থেকে যে বাইসে যাবে এরকম কোনো কথা না, চুরির অপরাধেরও বিচার হবে। ওই যে নারী শিশু 27 ধারায় পড়ছেন না, যে একই সাথে দুইটি অপরাধ সংগঠিত হলে দুই অপরাধের বিচার একসাথে কিন্তু করা যাবে, কেননা চুরি করতে যাই ধর্ষণ সংগঠিত হয়েছে। কথা কি বুঝছেন না আমি একা বুঝতেছি গন্ডি? বুঝতেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, আমরা চলে যাব দণ্ডবিধি 355 ধারায়। গুরুতর উত্তেজনা ব্যতীত পক্ষান্তরে যে ব্যক্তিকে অপমান, অভিপ্রায় অভিপ্রায় আক্রমণ ও অপরাধমূলক বল প্রয়োগ করা হয়। এই যে আমাদের সমাজে এই অপরাধটা কিন্তু অনেক সংগঠিত হচ্ছে ইদানিং, ঠিক আছে কিনা? অর্থাৎ বলতিছে যে গুরুতর উত্তেজনা ব্যতীত পক্ষান্তরে কোনো ব্যক্তিকে অপমান করিবার অভিপ্রায়ে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি কি? এই যে একটা প্রশ্ন ইন্সপেক্টরশিপে অনেকবার আসছে এবং এএসআই থেকে এসআই দের আসছে, কনস্টেবলদের আসেনি। বাট আসতে কত সময়, এটা আপনার মনে রাখবেন এবং আজকে ক্লাসে মনে রাখবেন, এই জিনিসটাই আপনি শিখছেন, ঠিক আছে কিনা? মনে রাখবেন যে দণ্ডবিধি আইনে এমন কি অপরাধ আছে যে আঘাত বড় কথা নয়, অপমান বেজ্জতি করাই বড় কথা, ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো, ঠিক আছে কিনা? প্রশ্ন আসে কি জানেন? যে আঘাত বড় কথা নয়, দণ্ডবিধি আইনে অপমান বেজ্জতি করাই বড় কথা, আইনের আলোকে বুঝিয়ে লেখো। এই দেখেন না, অনেক সময় চোর ধরা পড়লে চুল নাড়ি করে দেয়, দাড়ি কাটিয়ে দেয়, মুখে আপনার ওই যে গলায় জুতোর মালা পরায় দেয়, মুখে থুতু মারে, তারপর আছে মুখে ওই যে মনে করেন মানুষের মলমূত্র মনে করেন মাখায় দেয়, এরকম ঘটনা ঘটে না আমাদের সমাজে ভাই? মুখে আলকাতরা মাখায় দেয়, উলঙ্গ করে তারে কান ধরে উঠবুস করায়। এই ঘটনা ঘটে কিনা? কথা কয় না, ঘটনা ঘটে কিনা? এই প্রশ্নটা আমার আমার গাইডে আছে, এই প্রশ্নটা একবার আমার গাইডে আছে। তাহলে এই প্রশ্নটাই এখানে বলতেছে যে আঘাত বড় কথা নয়, অপমান বেজ্জতি করাই বড় কথা, দণ্ডবিধির আইনি আলোকে বুঝিয়ে লেখো। তাহলে আপনি লিখবেন যে আঘাত করলে মানুষের শরীরে লাগে, কিন্তু এমন কিছু অপরাধ রয়েছে যা শরীরে আঘাত করার প্রয়োজন হয় না। হ্যাঁ, মানুষকে অপমান বা বেজ্জতি করলে দণ্ডবিধি আইনেও সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেমন করিম রহিমের বাড়িতে চুরির অপরাধে অভিযুক্ত হলো, প্রচলিত আইনে তাকে শাস্তি না দিয়ে এলাকার লোকজন যদি তার গলায় জুতার মালা পরিয়ে ঘুরিয়ে বেড়ায়, সেই ক্ষেত্রে দণ্ডবিধি আইনের 354 ধারা মোতাবেক এই উক্ত এলাকাবাসী বা যারা যারা এই কামের সাথে জড়িত তারা এখানে অপর অভিযুক্ত হবে। অর্থাৎ 354 ধারায় আপনাকে এই কথাই বলছে। তাহলে একটাই প্রশ্ন, রিটেনে প্রশ্ন আসবে যে দণ্ডবিধি আইন অনুসারে আঘাত বড় কথা নয়, অপমান বেজ্জতি বড় কথা, ব্যাখ্যা করো। পারবেন তো আসলে? এখন তুমি সারা জীবন সুচি পড়ে কোনো কাজ হবে না। মেইন হচ্ছে যে আপনাকে পড়তে হবে রিটেনের প্রশ্ন কেমবালা আসবে, কিভাবে আসবে, এটা প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটা মনে রাখবেন। আমি কিন্তু জিজ্ঞেস করবো পরে ক্লাস শেষে যে আঘাত বড় কথা না, অপমান বেজ্জতি বড় কথা, ব্যাখ্যা করো। তখন এই 355 ধারা দিয়ে অ্যান্সার অ্যান্সার করতে হবে, ঠিক আছে?
বুঝছেন কথা ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এরপরে আমরা সরাসরি 356 ধারা, কোন ব্যক্তি কর্তৃক বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে আক্রমণ করা বা অপরাধমূলক বল প্রয়োগ করার শাস্তি। ঠিক আছে কিনা? বাহিত সম্পত্তি চুরি অর্থাৎ যে সম্পত্তিটা আপনার বাইরে, যেমন আপনার কানের দুল হতে পারে, হাতের ঘড়ি হতে পারে, হাতের মোবাইল হতে পারে, এটা চুরি করার উদ্দেশ্যে আপনি উক্ত ব্যক্তিকে কি করছেন? অপরাধমূলক বল প্রয়োগ করছেন বা আপনি এখানে আক্রমণ করছেন। অপরাধমূলক বল প্রয়োগ, আমের বাসায় বুঝছেন কলম থাকে না, মানে আমার সওয়াল, মানে এই কলম দিয়ে দাগায় দাগায় মানে কি করে। আচ্ছা, এই 356 ধারাটা বেসিক্যালি আপনার পকেট মারের বিরুদ্ধে ব্যবহার করা হয়। অর্থাৎ সোহাগের মোবাইলে একটা পকেটে একটা মোবাইল আছে, আমি তাকে ধাক্কা দিয়ে, শরীরের সাথে ঘেঁষা দিয়ে আমি তার মোবাইলটা নিয়ে আমি চলে গেলাম, তাহলে আমি 356 ধারা মোতাবেক আমি অপরাধ করছি বলে গণ্য হবে। তাহলে এটা দস্যুতা হল না কি জন্য ভাই? দস্যুতা হল না হচ্ছে আপনার এই জন্যই, ঠিক আছে কিনা? দস্যুতা হলো না হচ্ছে আপনার এই জন্যই যেখানে এখানে ভয় দেখায় ইনস্ট্যান্ট তাকে দিতে বাধ্য করে নাই, কিন্তু এটা কি হয়েছে, এটা অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করে তার কাছ থেকে এই সম্পত্তিটা সে নিয়ে নেছে, অর্থাৎ বাহিত সম্পত্তি চুরি করছে। এই জন্য 356, 379 গাইডে দেয়া থাকে, বেলদাস স্যারের বইতে আছে, রাখালচন্দ্র স্যারের বইতে এখানে আছে। এই 356, 379 ধারা মোতাবেক সে এখানে বেসিক্যালি অভিযুক্ত হবে। এবং এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই আপনারা এটাকে একটু আমলের সাথে নেবেন। অর্থাৎ দণ্ডবিধির 356 ধারায় বেসিক্যালি আপনাকে যেটা বলতিছে, বলতিছে যে কোনো বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তিকে আক্রমণ করা বা অপরাধমূলক বল প্রয়োগ করা। এটা এখানে একটা রিটেনে প্রশ্ন আসতে পারে যে বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তিকে আক্রমণ বা বল প্রয়োগ করলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে। 1 নম্বর প্রমাণ করতে হবে যে তিনি অপরাধমূলক বল প্রয়োগ করেছিল। 2 নম্বরে প্রমাণ করতে হবে যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি নেওয়া হয়েছিল উক্ত সম্পত্তিটি অস্থাবর সম্পত্তি ছিল। 3 নম্বরে প্রমাণ করতে হবে উক্ত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা হয়েছিল, অপরাধী উক্ত কাজটি স্বেচ্ছাকৃতভাবে করছিল। এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে দণ্ডবিধি 356 ধারা মোতাবেক তাকে শাস্তির আওতায় আনা যাবে। এই 356 বোঝেন নাই কিটা? হাতুস করেন, বলেন যে ভাই আমি বুঝি নাই, বলেন, হাতুস করেন, বলেন। আবার বলবো, 356 ধারায় বলতেছে কোন বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে কোন অপরাধমূলক বল প্রয়োগ করা বা আক্রমণ করা। হুম। তাহলে তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে স্যার এটা তার দস্যুতা হলো না কেন? দস্যুতা হচ্ছে 1 থেকে 4 জন ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, হ্যাঁ, কোনো অস্থাবর সম্পত্তি অর্পণ করার জন্য কি করে? ভয় ভীতি দেখায়, আঘাত করে, বা আছে আতঙ্ক করে, বা আছে ইনস্ট্যান্ট অর্পণে বাধ্য করে, তখন সেটা দস্যুতা। কিন্তু এখানে দিতে দিতে বাধ্য করেনি, এক পাশ দিয়ে হাঁটি যাচ্ছে, পকেটের মধ্যে ধাক্কা মারে মোবাইলটা মনে করেন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, মালিক জানতেছে না যে আমার মোবাইল নিচ্ছে, তখন এটা এক পর্যায়ে চুরি। অর্থাৎ বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ, যার শাস্তি 356, 379-তে বর্ণনা করছে। ঠিক আছে কিনা? একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে যে দণ্ডবিধি আইনের কোন ধারা পকেট মারের বিরুদ্ধে ব্যবহার করা হয়, লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, দণ্ডবিধি আইনের কোন ধারা পকেট মারের বিরুদ্ধে ব্যবহার করা হয়? 356 ধারা পকেট মারের বিরুদ্ধে ব্যবহার করা হয়। সবাই পড়েন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি বুঝতেছেন ভাই? অনেক ধৈর্য দরকার, হলে আপনি যদি কন্টিনিউ পড়েন ইনশাল্লাহ ভালো কিছু হবে। অনেকে হাসতেছেন, হাসতেছেন কেন? হ্যাঁ, যার পরীক্ষা তার কি হাসি 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 থাকে? এই দেখেন, একবারে 64 জনের ক্লিয়ারেন্স চাইছে, এ সাইডের 42 জনের কতজন চাইছে। তাহলে পড়লেই র্যাঙ্ক, পড়লেই র্যাঙ্ক, কিন্তু তুমি যে ধৈর্য ধরে লাগিয়ে থাকবে এই ধৈর্যটাই তো আমার নাই বা আমাদের নাই। র্যাঙ্ক লাগানোর জন্য ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নাই, আপনি 10, 20, 50, 100, 200, 300, 400 থাকলেও র্যাঙ্ক হয়ে যায়। ঠিক আছে, কিন্তু অনেক ধৈর্যের দরকার এবং পড়তে হবে। আপনাকে একটা থিওরি দেই আমি, এখনো বহুত সময় পরীক্ষার, আপনি প্রতিদিন অনলি আপনার হাতে না আপনাদের পায়ে ধরি প্রত্যেকটা স্টুডেন্ট আধা ঘন্টা করে লেখাপড়া করেন, আধা ঘন্টা অনলি। মনে করবেন যে আধা ঘন্টা আমার পৃথিবী যদি কেয়ামত হয়ে যায়, আমার ডিউটি যত চাপ থাকবে, আমি আধা ঘন্টা বই নিয়ে বসবো বসবো বসবো, এবং 15 মিনিট আপনি লিখবেন। আধা ঘন্টা পড়বেন, 15 মিনিট লিখবেন। আপনি বেশি না, 7 দিন এটা ফলো করেন, দেখেন নিজের ভিতরে কতটুকু আপনি ইমপ্রুভ আপনি লক্ষ্য করেন। ঠিক আছে? আধা ঘন্টা বই নিয়ে পড়বেন, 15 মিনিট লিখবেন, এই 45 মিনিট 7 দিন সময় দিন বইয়ের পিছনে, দেখবেন নিজে নিজের ভিতরে একটা চেঞ্জ আসতেছে। কিন্তু একদিন পড়লাম বাকি দিন খোঁজ নাই, তাহলে কিন্তু হইলো না। ঠিক আছে? আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। তাহলে এগুলো এগুলো থাকে, এগুলো আর দরকার নাই। 356 মধ্যে হয়ে গেছে। 358 তো আমি আগেই বললাম যে উত্তেজিত হয়ে যখন অপরাধমূলক বল প্রয়োগ করবেন
তখন দণ্ডবিধি আইনে 358 ধারা মোতাবেক শাস্তির বিধান আছে। আর উত্তেজনা ছড়া করলে 352। তাহলে আমরা এখানে কি জানলাম? 349 পড়লাম আছে বল প্রয়োগের সংজ্ঞা, 385 অপরাধমূলক বল প্রয়োগ, 351-তে আক্রমণের সংজ্ঞা, 352-তে উত্তেজনা ছাড়া অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি, 353-তে সরকারি কর্মচারীকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি, 354-তে আছে শ্লীলতাহানি, কোনো নারীকে শ্লীলতাহানি করার অভিপ্রায়ে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। আর দণ্ডবিধি আইনের হচ্ছে আপনার দণ্ডবিধি আইনের আপনার 355 হচ্ছে আপনার আঘাত বড় কথা না, অপমান বেইজ্জতি করাই বড় কথা। হ্যাঁ, দণ্ডবিধি আইনের 355-তে এই শাস্তি, ওই যে জুতোর মালা পরাই দেয়া, মুখে থুতু দেয়া, চুল কাটিয়ে দেয়া, দাড়ি কাটিয়ে দেয়া, হ্যাঁ, মুখে কোনো মানে মলমূত্র নিক্ষেপ করা, হ্যাঁ, বা এই তাকে এই মানে এক কথায় অপমান বেইজ্জতি করা। ঠিক আছে, অপমান বেইজ্জতি বিভিন্ন হতে পারে, মাথা চুলকাটি দিলে হতে পারে, মুখে থুতু মারা হতে পারে, মুখে মনে করেন মলমূত্র ত্যাগ করতে পারে, গলায় জুতোর মালা পরাই দিতে পারে, এরকম ঘটনা ঘটনা আমাদের দেশে। এই কাম যারা করবে সেটা 355 হবে না। মানহানি না, মানহানি হচ্ছে ওই যে 499, ওটা পরে পড়বো ভাই, একটা ভিতরে একটা ঢুকেন না, মানহানি হিসাব আলাদা। আচ্ছা, এরপরে 356 হচ্ছে যে বাহিত সম্পত্তি চুরির উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি। ঠিক আছে। আর 358 ধারা হচ্ছে যে উত্তেজিত হয়ে অপরাধমূলক বল প্রয়োগ করলে 358। নর্মালি মনে রাখবা, উত্তেজনা ছাড়া মানে ইচ্ছাকৃতভাবে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করছেন, সেই ক্ষেত্রে আছে আপনি 352। আর উত্তেজনা হয়ে করছেন তখন 358। এটা মনে রাখবেন। শেষ। আমরা চলে যাবো 359। 359 আজকে না, 359 কালকেও ক্লাস আছে, কালকে ক্লাস রাত 8টায়। আজকে নামাজের দিন তো একটু আগে আগে পড়াবো, শেষ করবো আর কি। জন্য আজকে আমরা একটু পুলিশ আইন দেখি, 2-3টে ধারা পুলিশ আইন দেখি, ঠিক আছে? আজকে বেশি পড়াবো না। নামাজ, সবাই নামাজ যাবেন আপনারা। আচ্ছা, আমরা এখন পুলিশ আইনটা দেখি। হ্যাঁ, পুলিশ আইনে আমরা গত ক্লাসে সম্ভবত পড়ছিলাম আছে 28 ধারা পর্যন্ত পড়ছিলাম, ঠিক আছে? বাট এই শোনেন, পুলিশ আইনকে আমরা অনেকে অবহেলা করি, বাট পুলিশ আইন আমাদের জন্য কিন্তু মেজর অ্যাক্ট। ঠিক আছে কিনা? যারা ওই যে উকালতি পড়ে তারাও কিন্তু পুলিশ আইন পড়ে, কিন্তু পুলিশ আইনটা একটা মাইনর অ্যাক্ট। কিন্তু আমরা যেহেতু পুলিশের চাকরি করি, এই জন্য পুলিশ আইনটা আমাদের কাছে মেজর অ্যাক্ট হিসেবে গণ্য। যেমন পেনাল কোড কার্যবিধি আমাদের জন্য মেজর অ্যাক্ট, ঠিক পুলিশ আইনটা আমাদের জন্য কিন্তু মেজর অ্যাক্ট। ঠিক আছে। সুতরাং পুলিশ আইন থেকে এবছর প্রশ্ন বোধহয় আসে নাই, বাট একেবারে পৃথিবী উল্টে গেলেও এবছর পুলিশ আইন থেকে প্রশ্ন আসবে, এটা নিশ্চিত ধরে রাখেন। যে কোনো প্রশ্ন আসবে। বিশেষ করে আমি একটা প্রশ্ন আউট করে দিলাম, মানে গরিবের আবেদ কাকু, সেটা হচ্ছে 30 ধারার প্রশ্ন, একেবারে ঠাড়া মুখস্থ রাখবেন সবাই। এবং প্রশ্ন কিভাবে আসবে সেটা আমরা বলবো। আচ্ছা, আমরা চলে যাব পুলিশ আইনের 28 ধারায়। আমরা পড়ছি যে পুলিশ আইনের 28 ধারায় আমরা চলে যাব যে বরখাস্তকৃত পুলিশ সদস্য যখন কি করবে, আপনার সে তার মানে ওই যে অস্ত্র শস্ত্র পোশাক পরিচ্ছদ এগুলো জমা দিল না, তখন তার শাস্তি দণ্ডবিধি আইনে এই পুলিশ আইনের 28 ধারায় বর্ণনা করছে। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন যে পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে, পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে এই 28 ধারায় 200 টাকা জরিমানা এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ডের বিধান কিন্তু রাখা হয়েছে। রিটেনে একটা প্রশ্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, যে পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তি কোন ধারা? ঠিক আছে কিনা? পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি? পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তি নয় নিচের কোনটি? এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে ভাই। সুতরাং এটা মনে রাখতে হবে আমাদের। আর বিশেষ করে পুলিশ আইনের এই 28 ধারার শাস্তিটা হচ্ছে বরখাস্তকৃত পুলিশ সদস্যদের জন্য প্রযোজ্য, অর্থাৎ যার চাকরি চলে গেছে অথবা যে চাকরি থেকে পদত্যাগ করছে তার জন্য এই 28 ধারা প্রযোজ্য। পুলিশ আইনের 29 ধারাটা এক কথা আছে পুলিশের অসদাচরণ, অর্থাৎ এই নিম্নলিখিত কাজগুলো পুলিশ অফিসার করতে কিন্তু বাধ্য, এবং এই কাজ যদি সেই পুলিশ সদস্যরা না করে এগুলো অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। একটা প্রশ্ন আসে যে অসদাচরণ বলতে কি বোঝায়? পুলিশ আইনে পুলিশ সদস্যদের অসদাচরণ গুলো উল্লেখ করো, এরকম একটা প্রশ্ন আসে না পরীক্ষায় ভাই? এই তোমরা যারা পুরন জানো না ভাই, প্রশ্নটা আসে না? এই প্রশ্নটা এই 29 ধারারই প্রশ্ন। অর্থাৎ এখানে পেয়ার বিরো কিছু পয়েন্ট আছে, যেমন পেয়ার বি 106 বলতেছে সরকার মানে আচরণ বিধি লঙ্ঘন করলে এটা অসৎ আচরণ। একাধিক বিয়ে কথা করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, দায়িত্ব কর্তব্য অবহেলা করা যাবে না, হ্যাঁ, এক বউ বাইসে থাকলে আর একটা বিয়ে করা যাবে না, এটা অসৎ আচরণ। তারপরে মনে করেন ওই যে 107-এ বলতেছে প্রচার সংস্থার সাথে সম্পর্ক রাখা যাবে না, 108-এ বলতেছে সরকারি সমালোচনা করা যাবে না, 109-এ বলতেছে টাকা ধার ধার লেনদেন করা যাবে না, 110-এ বলতেছে অন্য কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা যাবে না, হ্যাঁ, 111-তে বলতেছে শেয়ার ক্রয় করা যাবে না। এই কাজগুলো যদি আপনি করেন, যা করা যাবে না তাই যদি করেন, তাহলে এগুলোই অসদাচরণ। ঠিক আছে কিনা? এছাড়াও পুলিশ আইনের 29 ধারা মোতাবেক নিম্নলিখিত কাজগুলো কোনো পুলিশ সদস্য যদি করে সেগুলো অসদাচরণ হিসেবেই গণ্য হবে। 1 নম্বরে বলতেছে
কর্তব্য চুক্তি, ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে কোনো আদেশ নির্দেশ অমান্য করলে এটা অসদাচরণ। কথা কি বুঝছেন? এটা আছে অসদাচরণ। বুঝলেন? ঠিক না? আবার বললে অনেক বুঝতে হবে, সব কথা বলা যায় না। আচ্ছা, তাহলে এখানে এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। কর্তব্য চুক্তি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো নিয়ম বা রেগুলেশন অমান্য করলে বা পালনে শৈথিল্য দেখালে এটা হচ্ছে আপনার অসদাচরণ হিসেবে গণ্য হবে। আপনাকে বলছে যে পোশাক পরে ডিউটি করবেন, আপনি পোশাক পরে ডিউটি আপনি করতেছেন না, এটা কি? এটা এক প্রকার অসদাচরণ। আপনাকে বলছে বুট পরে আপনি ডিউটি করবেন, আপনি বুট পরে ডিউটি করতেছেন না, যে নিয়ম সেটা রুল আপনি ভায়োলেশন করছেন, এটা এক প্রকার অসদাচরণ হিসেবেই গণ্য হবে। 2 নম্বরে বলতেছে যে উপযুক্ত কর্তৃপক্ষের কোনো বৈধ আদেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা, গাফিলতিপূর্ণভাবে পালনের সৈদস্য পালন করা। ঠিক আছে কিনা? আপনারা বলছে দাড়ি শেভ করে সুন্দরভাবে ক্লাসে মানে ডিউটিতে যাবেন, আপনি দাড়ি শেভ করেন না, উমুজ উমুজ উল উল না কাটাই আপনি স্ত্রীর কাছে পোটাবে গেছেন, এটাও এক প্রকার অসদাচরণ। 3 নম্বরে বলতেছে এই আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করবে বিনা অনুমতিতে বা 2 মাস অন্তর নোটিশ না দিয়ে কর্মত্যাগ করা। অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে কনস্টেবল সুহাগ কর্তৃপক্ষকে না জানিয়ে অন্য একটি চাকরিতে নিযুক্ত হলো, অপরাধ কি? তাহলে সে পুলিশ আইনের 9 ধারা লঙ্ঘন করছে, সাথে সাথে সে কিন্তু পুলিশ আইনের 29-এর আপনার এই 3 ধারাও সে কিন্তু লঙ্ঘন করছে। এবং যদি তার অপরাধ প্রমাণিত হয় সেক্ষেত্রে অত্র আইনের এই 29 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট আদালতে 3 মাসের আপনার এই বেতনের সমপরিমাণ জরিমানা অথবা 3 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান কিন্তু রাখা হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, এই পুলিশ আইনের 29 ধারাটা সবাই আজকে রাতে মুখস্থ করে ফেলবো আমরা, ঠিক আছে? এটা বোঝার কিছু নাই, এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে। অথবা পুলিশ প্রশ্ন আসবে যে পুলিশ আইনের 29 ধারা মোতাবেক আপনার কোন কোন অপরাধে একজন পুলিশ সদস্যকে দোষী সাব্যস্ত করা যায়, অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে সুনির্দিষ্ট কোন কোন অভিযোগে একজন পুলিশ কর্মচারীকে দোষী সাব্যস্ত করা যায়, সুনির্দিষ্ট কোন কোন অভিযোগ। তাহলে এই 29 ধারায় সুনির্দিষ্ট অভিযোগের কথা বলতেছে। আচ্ছা, আমরা চলে যাব যে এই 29-এর 5, হ্যাঁ 29-এর 4ই বলতেছে যে 29-এর 4ই বলতেছে ছুটি গ্রহণ করার পর ছুটির মেয়াদান্তে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত অন্য কোনো কর্মে আপনার নিযুক্ত হওয়া। ঠিক আছে কিনা? অর্থাৎ আপনি, আমরা যখন বাড়িতে ছুটিতে যাই আমাদের অসুবিধা হতে পারে, অসুস্থ হতে পারি বা অন্য কোনো কারণে আমাদের অতিবাস হতে পারে, কিন্তু তার আপনাকে লিগালিটি থাকতে হবে নাকি? যেমন আপনি অ্যাডমিশন নিতে পারেন, আপনাকে বৈধ কাগজপত্র নিয়ে আপনি ইউনিটে হাজির হবেন, সেক্ষেত্রে এটা অপরাধ না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ছুটিতে যাইয়ে আপনি কি করবেন না, আপনি অতিবাস করতে পারবেন না। যখন আপনি অতিবাস করবেন কোনো বৈধ কারণ ছাড়া, সেক্ষেত্রে 29 ধারা মোতাবেক আপনি কিন্তু অভিযুক্ত হবেন। এরপরে বলতেছে যে উপযুক্ত কারণ ব্যতীত, হ্যাঁ, অন্য কোনো কর্মে পুলিশ অফিসার নিজেকে নিযুক্ত করলে, হ্যাঁ, উপযুক্ত কোন অন্য কোনো কর্মে, অন্য আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, যেটা ওই যে আমরা দণ্ডবিধির 168 ধারায় পড়লাম, ঠিক আছে কিনা? আপনি অন্য কোনো চাকরি আপনি করতেছেন, যেগুলো হচ্ছে মেলেঙ্কারি করলে, মেলেঙ্কারি কথাটা তো অনেক এই পুরনো কথা, তাই না? এই জায়গা এই পুলিশ লাইনে মেলেঙ্কারি কথাটা বেশি ব্যবহার করা হয়, তাই না? জায়গা চাকরি কম, এই ওটা মেলেঙ্কারি মালটুস নাকি? এফিবিএন এর কথা অনেক শুনছি আমরা, মেলেঙ্কার, মেলেঙ্কারি। আচ্ছা, এটা বুঝতেছেন। এরপরে ভীরুতার অপরাধে অপরাধী হওয়া, প্রশ্ন আসলো যে এএসআই সাদ্দামের নেতৃত্বে 3 সদস্যের একটি দল, মনে করেন শ্রীপুর থানার বাজারে একটি ডিউটি করতেছে, হ্যাঁ, কতিপয় দুষ্কৃতকারী এএসআই সাদ্দামের উপর আক্রমণ করলো ও ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা ভয়ে বেড়াকে পালিয়ে আসলো, অপরাধ কি? প্রশ্ন আসতে পারে কিনা বন্ধুরা? তখন তোমাকে কিন্তু এই 29 ধারাতেই অ্যান্সার করতে, অর্থাৎ কোনো পুলিশ সদস্য কিন্তু ভীরুতার অপরাধে অভিযুক্ত হতে পারে না। প্রশ্ন কিন্তু আপনারা খাওয়াই দেবে না যে এই দ্বারা আইসে লিখে দেওয়া আলামিন, না, আপনাকে বুঝতে হবে যে প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে। অর্থাৎ এই সদস্যরা কি করছে, আপনাকে বলা হচ্ছে সে ভীরুতার অপরাধে বেসিক্যালি এখানে অভিযুক্ত, অর্থাৎ বা অফিসাররা থুয়ে ফোর্স পলাই চলে আইছে বা ফোর্স থুয়ে অফিসার পলাই চলে আইছে, যেমন আমাদের এই আগস্টে যে ঘটনা ঘটছে, তাই না? যে অফিসারই পলাই চলে গেছে নাকি? এরকম করা যাবে না। অর্থাৎ আপনি ভীরুতার অপরাধে অভিযুক্ত হয়েছেন, আপনাকে পুলিশ আইনের 29 ধারা মোতাবেক, এই ধারা মোতাবেক আপনি এখানে শাস্তির আওতায় আপনাকে আনা যাবে। এরপরে বলতেছে পুলিশ হেফাজতে থাকাকালীন আসামিকে অন্যায়ভাবে নির্যাতন করা। পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে আসামিকে অন্যায়ভাবে যদি আপনি নির্যাতন করেন, পুলিশ আইনের 29-এর সাথে আপনি অভিযুক্ত। আপনি আসামি ধরে আনবেন, আইনগতভাবে তাকে ধরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন রিমান্ডের মাধ্যমে, কিন্তু তাছাড়া যদি আপনি অন্যায়ভাবে আসামিকে নির্যাতন করেন, মারধর করেন, পুলিশ আইনের 29-এ এটা একটা অপরাধ। যদি সাধারণ আঘাত করেন, পুলিশ আইনে দণ্ডবিধির 330-এ অপরাধ, গতকাল ক্লাসে যেটা পড়াইছি। যদি আসামিকে আপনি গুরুতর জখম করেন, দণ্ডবিধির 331-এ আপনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি গণ্য হবে। কথা কি বুঝতেছেন? এই যে বন্ধুরা,
আহ, এখানে 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 আমরা একটা জিনিস দেখব, যে এই যে দণ্ডবিধি পুলিশ আইনের 29-এর 3, 4, 5, 6, 7, এই 3, 4, 5, 6, 7-এর পয়েন্টগুলো আমরা মুখস্থ রাখবো, এবং এই একটা পয়েন্ট থেকে আপনার রিটেনে প্রশ্ন দিয়ে দেবে। এরকম প্রশ্ন হতে পারে, দেখেন প্রশ্ন আসলে এভাবে, যে করিম নামক একজন কনস্টেবল সে ইচ্ছাকৃতভাবে আপনার কর্তৃপক্ষকে না জানিয়ে অন্য একটি কর্মে নিজেকে নিযুক্ত করলো, অপরাধ কি? ঠিক আছে কিনা? তখন আপনাকে এই 29 ধারা ব্যাখ্যা করে আপনাকে লিখতে হবে, 9 ধারার কথা আপনাকে লিখতে হবে। প্রশ্ন আসতে পারে এভাবে, যে করিম 5 দিনের নৈমিত্তিক ছুটিতে বাড়িতে গেল, ঠিক আছে কিনা? সে একজন পুলিশ সদস্য। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে সে 5 দিন অতিবাস করে সে তার ইউনিটে হাজির হলো, অপরাধ হবে কি? ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো। এই 29 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। অর্থাৎ যদি যুক্তিসঙ্গত কারণ সহকারে অতিবাস করে, সেটা তার কোনো অপরাধ না। অসুস্থ হতে পারে, ঠিক আছে কিনা, অন্য কোনো বড় সমস্যা হতে পারে, অতিবাস করতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু যুক্তিসঙ্গত আপনার কারণ থাকতে হবে। প্রশ্ন আসতে পারে এভাবে, যে উপযুক্ত কারণ ব্যতীত পুলিশ অন্য কোনো কর্মে নিজেকে নিযুক্ত করলো। আপনি পুলিশের চাকরি করতেছেন, পাশাপাশি আপনি একটা দোকানের, কাপড়ের দোকান নিয়ে ব্যবসা মানে করেন, চালু করে দিতেছেন, ঠিক আছে কিনা? এটা আপনার অপরাধ। বিরুদ্ধের অপরাধে অপরাধ। এই যে প্রশ্ন আমি বলে দিলাম, যে অফিসারের থুয়ে ফোর্স পলাই চলে আইছে, বা ফোর্স থুয়ে অফিসার পলাই চলে আইছে, এটা অপরাধ। এবং পুলিশ আইনের এই 29-এর সাথে আপনাকে বলতেছে, যে পুলিশ হেফাজতে থাকাকালীন সময় আসামিকে অন্যায়ভাবে যদি নির্যাতন করেন, এই নির্যাতন করলে পুলিশ আইনের এই 29 ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। তোমরা ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করবা, এটা এই নোটটা মনে রাখতে হবে, যে যদি পুলিশ আইনের 29 ধারা মোতাবেক কোনো পুলিশ সদস্য দোষী সাব্যস্ত হয়, তাকে কোথায় পাঠানো যাবে? এমসিকিউ, ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো যাবে, এবং অপরাধ প্রমাণিত হলে 3 মাসের সমপরিমাণ জরিমানা, বেতনের সমপরিমাণ জরিমানা, বা 3 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। তো এখানে যদি আপনি শাস্তি সহকারে উত্তরটা লিখে দেন, তাহলে আপনি কিন্তু এখানে ফুল মার্কস পাবেন। আর শাস্তি সহকারে যখন আপনি উত্তর লিখবেন না, তখন এটা কিন্তু আপনি ফুল মার্কস পাবেন না। এই জন্য একটু দাগায় রাখো, পুলিশ আইনের এই 29 ধারা, পুলিশ আইনের 34 ধারা, পুলিশ আইনের 34-এর ক ধারা, পুলিশ আইনের ওই যে 32 ধারা, এর শাস্তি ডাইরেক্ট হারাম মুখস্থ করতে হবে। এবং পুলিশ আইনের 17 ধারার শাস্তি, 19 ধারায় শাস্তি আছে, ঠিক আছে কিনা? এই শাস্তিগুলো মুখস্থ হবে, তখন এই ধারা থেকে প্রশ্ন আসবে, ডাইরেক্ট শাস্তি সহকারে মুখস্থ করতে হবে। কি বলছে? আচ্ছা, এটা তো আরো অনেক ব্যাখ্যা আছে। প্রাইভেট, এটা তো, এটা কি পেশা? হ্যাঁ, ব্যবসা জিনিসটা কি? ব্যবসার কথা আমার ভাই। এই আর আজকে, আজকে নামাজের দিন, আল্লাহর রাস্তায় সবাই নামাজ পড়বেন, ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন। আজকের রাতে দোয়া কবুল হওয়ার রাত, ঠিক আছে? আল্লাহর কাছে বেশি বেশি করে চাবো যে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, যখন নিজের দোয়া কবুল হচ্ছে না, তখন তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তার মানে আমি দোয়া করবো আল্লাহ রাহেন ভাইকে র্যাংটা দিয়ে দেন। হ্যাঁ, তখন ফেরেশতারা বলে যে আল্লাহ আলামিন রাহেনের জন্য দোয়া করছে, আপনি আলামিনের দোয়াটাও কবুল করে নেন। এটা হাদিস, ঠিক আছে? এটা মানতে হবে। আর নিশ্চয় কষ্টের সাথে কি রয়েছে? স্বস্তি রয়েছে। যারা কষ্ট করে লেখাপড়া করতেছেন, দেখবেন একটা ফল আপনি পাবেনই। হুম। যারা এই যে গত বছর আমাদের কাছে পড়ছে, আলহামদুলিল্লাহ, অলরেডি ট্রেনিং করতেছে, ক্লিয়ারেন্স আইছে, আরো কিছু লোক র্যাঙ্কের জন্য অপেক্ষা করতে, তারা, তাদের কেমন লাগতেছে? তারা কিন্তু গত বছর এরকম সময় আমার কাছে তারা পড়ছে। এই যে আপনারা পড়তেছেন, আমরা পড়তে, দেখবেন সামনের বছরও আমরা কিন্তু আমরা ইনশাল্লাহ অপেক্ষায় থাকবো যে আমাদের ক্লিয়ারেন্স কখন চায়। কিন্তু এটা হচ্ছে অত্যন্ত ধৈর্যের সাথে আপনাকে লেগে থাকতে হবে। একটা র্যাঙ্ক আপনার সামাজিক মর্যাদা, আপনার স্ট্যাটাসকেই চেঞ্জ করে দেয়, ঠিক না? এটা তো আর ওই যে অন্য বাহিনীর র্যাঙ্ক না, পুলিশ বাহিনীর র্যাঙ্কটা আসলেই আপনার স্ট্যাটাসকে চেঞ্জ করে দেয়। এটা তো আপনার চাকরি করেন বোঝেনি, ঠিক না? অন্য বাহিনীদের র্যাঙ্ক অতটা মনে হয় ই করে না, ভেরি ভেরি করে না কেন জানি না, কিন্তু পুলিশ বাহিনীদের র্যাঙ্ক আপনার পুরো স্ট্যাটাস চেঞ্জ করে দেয়, ঠিক না? যাই হোক, সবাই সবার জন্য দোয়া করি। কালকে অবশ্যই ক্লাস আছে, বাড়ির কাজের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আর কালকে ক্লাস রাত 8টায় ইনশাল্লাহ। ক্লিয়ার? সবার জন্য শুভকামনা, সবার জন্য সবাই দোয়া করি। সবাই রাতে সবাই নামাজ পড়বেন, এবং আজকে রাতে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়বো, দুরূদ শরীফ পড়বো, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।